96 নির্বাচন, 2001-এর নির্বাচন ভালো হয়নি? জাতিসংঘের যে বাংলাদেশে ইউএনডিপি অফিসটা আছে, এই ইউএনডিপি অফিসটা কাইন্ড অফ আওয়ামী লীগের রোল প্লে করেছে। যেই লোকটা একটা আপাদমস্তক ক্রিমিনাল, একটা ফ্যাসিস্ট রেজিমকে দিনরাত সার্ভ করছে, সিআরআই নামে একটা প্রোপাগান্ডা মেশিনারি সে রান করে, $15,000 দিয়ে তাকে মাসে মাসে পোষা, এইটা জাতিসংঘের জাস্টিস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি প্রসেসে যায় না। থার্ড বলেছি পুতুলের কথা, যে হাইলি অযোগ্য একটা মেয়ে, যার এই কাজটা পাওয়ার কোনো যোগ্যতা ছিল না, টাকা পয়সা লবি লেনদেন করে হিউজলি ইনফ্লুয়েন্স করে এই পথটা সে বাগিয়েছে। যারা দিল্লির চোখ দিয়ে বাংলাদেশকে দেখতে বাধ্য করছে, সেই কনসালটেন্ট এবং অ্যাডভাইজারদেরকে রিভাইজ করা দরকার। যে প্যাকেজ চাই ঐক্যমত হোক, সেটা নিয়ে কি মানে যে নির্বাচন, যেমন নির্বাচন আমরা চাই, সেই নির্বাচন করা সম্ভব হবে? খুবই সম্ভব। আমি আরেকটু খোলাখুলি বলি, ধরেন একটা সংস্কার ও নির্বাচন, আমরা অনেকগুলো সংস্কার প্রস্তাব করেছি, 150-এর বেশি। এর মধ্যে আমি বিশ্বাস করি খুবই গুরুত্বপূর্ণ প্রস্তাবও আছে, কিন্তু আমি ধরে নিলাম একটাও হলো না। আমি মনে করি তারপরে চমৎকার একটা নির্বাচন হবে। এটা কেন সেটা বলি। আমাদের সংসদ নির্বাচন হয় যে আইনে, সেটাকে আরপিও বলে, গণপ্রতিনিধিত্ব আদেশ। এটার একটা মেজর সংস্কার হয়েছে 2008-এর তত্ত্বাবধায়ক, 7-8-এর সময় তত্ত্বাবধায়ক সরকার। আওয়ামী লীগ এসে অনেক কিছু বাদ দিলেও কিছু কিছু জিনিস রেখেছে, কিন্তু তার আগের যে আরপিও আছে তার মধ্যে তো দুর্বলতা ছিল। তো সে আরপিওতে কি 96 নির্বাচন, 2001-এর নির্বাচন ভালো হয়নি? ওই আরপিও তো এই আরপিওর চাইতেও দুর্বল ছিল। তার মানে ক্ষমতা যারা থাকে, সরকারটা ম্যাটার করে, সরকারটাই ম্যাটার করে। আসলে আমরা যাবতীয় আইন কখন করতে চাই, যখন আস্তে আস্তে আমরা চাই যে সরকার ম্যাটার করবে না। আর বিশেষ করে স্থানীয় সরকার নির্বাচন তো আমাদের দলীয় সরকারের অধীনে হয়, তখন যাতে আমাদের নির্বাচন কমিশন সেই রকম শক্তি নিয়ে, সাহস নিয়ে, নিরপেক্ষতা নিয়ে নির্বাচন করতে চায়, সেই কারণে। সুতরাং আমি মনে করি এটা সম্ভব। আর একটু যোগ করে রাখি, আমাদের মূল প্রবলেম আসলে আরপিও না। আমাদের মূল প্রবলেম, যেটা আমাদের উপদেষ্টা ছিলেন, পরবর্তীতে এখন দলের প্রধান জনাব নাহিদ ইসলাম বলেছেন, আইন শৃঙ্খলা বাহিনীর মনোবল। এটা একটা ফ্যাক্টর, কিন্তু আমি মনে করি এটাও কাটিয়ে ওঠা যাবে, কারণ আমাদের 1 বছরের মধ্যেও তারা যথেষ্ট কনফিডেন্ট হবেন কিনা আমি জানি না। এটা হতে হবে, কারণ দলগুলো যখন মাঠে নামবে, তাদের নিজেদের মধ্যে এবং অন্যান্য দলগুলোর সাথে সংঘাতের প্রবাবিলিটি আছে। সেই সময় আমি মনে করি সামরিক বাহিনীর ডিপ্লয় অনেক বেশি যদি করে, কারণ সামরিক বাহিনীকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় অন্তর্ভুক্ত করার জন্য আমরা আবার বলেছি। এটা আগে ছিল, আওয়ামী লীগ সরিয়ে ফেলেছিল। ওটা যদি ইনক্লুড করে নেয়, অনেক বেশি সংখ্যক সামরিক বাহিনী যদি ডিপ্লয় করা হয়, তাহলে নির্বাচনটা সুষ্ঠুভাবে সম্ভব হবে। অনেক ধন্যবাদ মিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। জাতিসংঘ মহাসচিবের সাথে যে রাজনৈতিক নেতাদের যে বৈঠক হলো, আপনিও সেখানে ছিলেন, কি বললেন আর কি বার্তা পেলেন? মূলত হচ্ছে, মানে আমার কথা আমি বলি আর কি, যে আমরা আসলে কি বলেছি। আমাদের তরফ থেকে আমরা যেটা বলেছি সেটা হচ্ছে, জাতিসংঘকে মূলত ধন্যবাদ দিয়েছি, যে বিশেষ করে জাতিসংঘের বাংলাদেশ অফিস, মানবাধিকার দপ্তর যেটা আছে জেনেভা ভিত্তিক, তারা আমাদের গণতান্ত্রিক যে আন্দোলন ছিল, লড়াই ছিল, গণ অভ্যুত্থানের পক্ষে তারা খুব শক্তভাবে দাঁড়িয়েছিল। অতএব তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করেছি। দ্বিতীয়ত কৃতজ্ঞতা প্রকাশ করেছি যে আপনার যে রিপোর্টটা তারা 114 পৃষ্ঠার গত মাসে তারা লঞ্চ করেছে, যে জুলাই আগস্টে 6 সপ্তাহে আসলে বাংলাদেশে কি হয়ে গেছে, যে একটা সিস্টেম্যাটিক পারসিকিউশন যে পারপেট্রেট করা হয়েছে এখানে, জেনোসাইড, ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি, গ্রস হিউম্যান রাইটস ভায়োলেশন, এগুলো, এবং এর আগে পরে যে আপনার এক্সট্রাজুডিশিয়াল কিলিং, গুম খুন যেগুলো আছে, সেগুলোর একটা খণ্ডচিত্র 6 সপ্তাহে আওয়ামী লীগের যে সালতামা আমি আসছে, সেটা তারা ভেরি প্রফেশনালি আন্ডারগো করেছে আর কি। তো সেটার জন্য তাকে ধন্যবাদ দিয়েছি। তৃতীয়ত হচ্ছে মহাসচিবকে ধন্যবাদ দিয়েছি, যে দুনিয়ার সবচেয়ে বড় রেফিউজি ক্যাম্প রোহিঙ্গাদের যেটা কক্সবাজারে, সেখানে সেটা সে ভিজিট করেছে। এই বিষয়টা আবার একটা গ্লোবাল অ্যাটেনশন পাবে আমার বিশ্বাস। আপনি জানেন যে ইতিমধ্যে রোহিঙ্গাদের বিভিন্ন জায়গাতে যে ডোনারদের ফান্ড ছিল, ফান্ডিং কাট করা হয়েছে। এটা একসময় পার হেড $12 ছিল, এটা $8 আসছে, $6 চলে আসছে, এবং আরও কমানোর দিকে তারা যাচ্ছে। তো এরকম একটা সময়তে উনি এই জায়গাটা ভিজিট করেছেন, প্রফেসর ইউনুস ছিলেন, ওনারা সবাই মিলে একসাথে ইফতার করেছেন, এবং রোহিঙ্গাদের যে আপনার দাবি দাওয়াগুলো দেখলাম, যে তারা সেফ রিটার্ন চাচ্ছে, তাদের এলাকায় ফিরে যেতে চাচ্ছে, এইটা যে আবার উনি রাইজ করলেন, যে ওনাকে ধন্যবাদ দিয়েছি। এর বাইরে হচ্ছে আমাদের আলোচনার মূল জায়গাটা ছিল আসলে এই পরবর্তী যে আমাদের ট্রানজিশনটা চলছে, যেটাকে আমরা বাংলাদেশ 2 বলছি, দায় দরদের রাজনীতি, গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশকে পুনর্গঠন,
সেখানে জাতিসংঘ কোথায় কিভাবে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স দিতে পারে, আমাদেরকে হেল্প করতে পারে। আমি পার্টিকুলারলি বলেছি হচ্ছে জাস্টিস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি নিয়ে, বিচার এবং আমাদের জবাবদিহিতার একটা জায়গা তৈরি করা। আমাদের প্রস্তাব ছিল জাতিসংঘের যে মানবাধিকার দপ্তর আছে তাদের একটা অফিস এখানে 2 থেকে 3 বছরের অস্থায়ী মেয়াদে খোলা যায় কিনা কয়েকটা বিষয় ওভারসি করবার জন্য। একটা হচ্ছে যে এই বিচার প্রক্রিয়া যেটা চলছে আইসিটিতে, এটা আন্তর্জাতিক মান বজায় রাখতে পারছে কিনা। কারণ আমরা ফ্যাসিবাদের আমলের বিচারিক প্রক্রিয়া থেকে তো আমাদেরকে আলাদা প্রমাণ করতে হবে যে আমরাও যদি যাচ্ছে তাই বিচার করি, যাচ্ছে তাই তথ্য প্রমাণ সাক্ষ্যের উপর ভিত্তি করে বিচার করি, তাহলে আমাদের ক্রেডিবিলিটি কম্প্রোমাইজড হবে। তো সেখানে জাতিসংঘ ওভারসি করতে পারে কিনা এটা। দ্বিতীয়ত হচ্ছে যে মানবাধিকার লঙ্ঘন যেটা হয়েছে গত 16 বছরে, সেই জায়গাগুলোতে কোথায় কোথায় কোন কোন ইনস্টিটিউশনের মাধ্যমে এটা হয়। মেইনলি হয় আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে, আমাদের গোয়েন্দা সংস্থার মাধ্যমে এবং আমাদের বিচার বিভাগের মাধ্যমে। এই 2-3টা প্রতিষ্ঠানই হচ্ছে মূলত মানবাধিকার লঙ্ঘন করে। এইগুলোকে কিভাবে রিফর্ম করা যায় অথবা রিফর্মের যে প্রস্তাবনা আছে সেগুলোর ব্যাপারে তারা কোনোভাবে অ্যাসিস্ট করতে পারে কিনা। যদিও বিভিন্ন দেশের এক্সপিরিয়েন্সে দেখেছি যে মানবাধিকার দপ্তরের পার্মানেন্ট অফিস করার ব্যাপারে যথেষ্ট ক্রিটিক্যাল জায়গা আছে, এবং ওই ব্যাপারে আমিও একমত যে আমরা কোনো স্থায়ী অফিস চাই না, শুধুমাত্র একদম টার্মস অফ রেফারেন্স থাকবে এই জায়গাগুলোতে কেন্দ্র করে তারা যেন অফিস করে। থার্ড হচ্ছে আমরা যেটা বলেছি সেটা হচ্ছে যে আপনার দিল্লির চোখ দিয়ে বাংলাদেশকে দেখার যে প্রবণতা পশ্চিমা শক্তিগুলো আছে, জাতিসংঘ মাঝে মধ্যে এইরকম রোল প্লে করে। এবং বিশেষ করে আমরা দেখেছি যে জাতিসংঘের যে বাংলাদেশে ইউএনডিপি অফিসটা আছে, এই ইউএনডিপি অফিসটা কাইন্ড অফ আওয়ামী লীগের রোল প্লে করেছে। সেখানে শেখ রেহানার ছেলে ববি গভর্নেন্স অ্যাডভাইজার হিসাবে কাজ করে, মানে সুশাসন বিষয়ক উপদেষ্টা। যেই লোকটা একটা আপাদমস্তক ক্রিমিনাল, একটা ফ্যাসিস্ট রেজিমকে দিনরাত সার্ভ করছে, সিআরআই নামে একটা প্রোপাগান্ডা মেশিনারি সে রান করে, $15,000 দিয়ে তাকে মাসে মাসে পোষা, এইটা জাতিসংঘের জাস্টিস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি প্রসেসের সাথে যায় না, এটা আমি বলেছি। অতএব শেখ পরিবারের যে 3 সদস্য এখানে কাজ করছে, জাস্টিস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটির প্রশ্ন যখন আসবে, বিচার এবং স্বচ্ছতার প্রশ্ন, জবাবদিহিতার প্রশ্ন, তখন জাতিসংঘের প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে শেখ পরিবারের এই যে অলিগার্ক ছিল তাদেরকে এখান থেকে বের করতে হবে। দ্বিতীয়ত বলেছি ববির বউ আইওএমএ, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ মাইগ্রেশন, সেটাতে কাজ করে, ব্যাংকক বেস। থার্ড বলেছি পুতুলের কথা, যে হাইলি অযোগ্য একটা মেয়ে যার এই কাজটা পাওয়ার কোনো যোগ্যতা ছিল না, বাংলাদেশে ফার মোর বেটার ক্রেডিবল ক্যান্ডিডেট ছিল, কিন্তু কম্পিটিশন দিয়েছে নেপালের একটা ভেরি হাইলি কম্পিটেন্ট লোকের সাথে, এবং বাংলাদেশ সরকারের স্টেট মেশিনারি টাকা পয়সা লবি লেনদেন করে হিউজলি ইনফ্লুয়েন্স করে এই পথটা সে বাগিয়েছে WHO-র। তো আমাদের পক্ষ থেকে আমরা দাবি করেছি যে স্বচ্ছতা জবাবদিহিতার জায়গা থেকে জাতিসংঘকে এই ক্লিনিং অপারেশনগুলো করতে হবে, এবং এই অ্যাপয়েন্টমেন্টগুলো কিভাবে হয়েছে সেটা পাবলিক করে দিতে হবে। যদি বাংলাদেশ রাষ্ট্র তার ফরেন মিনিস্ট্রি তার মেশিনারিকে ব্যবহার করে থাকে, সেটা এক্সপোজ করা দরকার। তারপরে হচ্ছে জাতিসংঘের মহাসচিবের অফিসে ইন্ডিয়ান বেশ কিছু অ্যাডভাইজার আছে বাংলাদেশ বিষয়ে। আমরা এটার ব্যাপারে কথা বলেছি যে যারা দিল্লির চোখ দিয়ে বাংলাদেশকে দেখতে বাধ্য করছে, সেই কনসালটেন্ট এবং অ্যাডভাইজারদেরকে রিভাইজ করা দরকার, যে তারা আসলে জাতিসংঘের সাথে বাংলাদেশের যে মেম্বার স্টেটের রিলেশনশিপ, এইটাকে যদি সম্মানের সাথে স্বচ্ছতার সাথে এগিয়ে নিয়ে যেতে হয়, এইটা থাকার সুযোগ আছে কিনা। সেই জায়গাটাতে আমরা বলেছি যে আমরা তোমার কাছ থেকে একটা সিরিয়াস রিফর্ম ওভারহোলিং চাই। এটা আমাদের বক্তব্যের প্রেক্ষিতে উনি রাফলি যেটা বলেছেন সেটা হচ্ছে যে আপনাদের রিফর্ম, আপনারা আপনার দেশকে কিভাবে তৈরি করবেন, এটা একান্তই আপনাদের আভ্যন্তরীণ ব্যাপার। আপনারা কোন সুপারিশগুলো করবেন, কোনটা মানবেন, আপনারা ছোট সংস্কার, দ্রুত নির্বাচন, বড় সংস্কার, একটু বিলম্বিত নির্বাচন, এটা কি করবেন সেটা আপনারা ডিসাইড করবেন। এই ব্যাপারে আমার কোনো বক্তব্য নাই। আর কথা প্রসঙ্গে আমরা ওনার ছাত্র জীবনের দু একটা কথা বলেছি। পর্তুগালের উনি যখন ছাত্রনেতা ছিলেন, বাম রাজনীতি